ভালোবাসার সীমানা পেরিয়ে লেখনীতে প্রিয়স্মিতা তেহেজিব রায়। পর্ব সংখ্যা ২১। ৯৯৯+ অ্যালার্ট। আচমকা এহেন কাণ্ডে ঘাবড়ে গেল প্রিয়তা। চোখ মুখ কুঁচকে ভূত দেখার মতো চেঁচে উঠল। এহেন চেঁচামেচি বোধহয় সামনের ভূতের ওপর কোনো প্রভাব ফেলল না, কিন্তু গাড়ির মৃদু ধাক্কা খেয়ে প্রিয়তা অনুভব করলো তার কোমর চেপে ধরে কেউ একজন তাকে খুব কাছে টেনে নিল। এতটা কাছে যে সামনের মানুষটার গরম নিঃশ্বাস প্রশ্বাস প্রিয়তার মুখে আছড়ে পড়ছে। অন্ধকার এতটাই ঘন যে কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না, তবে সামনের দিকে দাঁড়িয়ে থাকা ব্যক্তির অবয়ব কিছুটা বোঝা যাচ্ছে। প্রিয়তা পিটপিট করে চোখ খুলে খুব কাছে কিছু দেখার চেষ্টা করলো। সে দেখলো তার ওটি নিকটে দাঁড়িয়ে থাকা ভূত বা ব্যক্তি যাই হোক না কেন, সে প্রিয়তার থেকে অনেকটা লম্বা। তার বাহুবন্ধনে সে প্রিয়তা অনুভব করলো সে লম্বা নয়, বরং অনেকটাই সুঠামদেহী এবং বলবান। ভয়ে ভেতরটা ঠান্ডা হয়ে এলো, কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হলো। সে মনে মনে বিসমিল্লাহ বলল। ভূতের নাম নিতে না নিতেই এসে গেছে। আল্লাহ গো বাঁচাও, এখানে নিশ্চিত ঘাড় মুটকে রক্ত পান করবে। কিন্তু একথা ভাবার সঙ্গে সঙ্গে তার মনে একটা প্রশ্ন জাগলো, ভূত কি নিঃশ্বাস নেয়? ভয়ে ভয়ে সে মাথা উঁচু করে সামনের ব্যক্তির মুখের দিকে তাকানোর চেষ্টা করে। চারপাশে অন্ধকার ঘন ঘটায় ছাড়িয়ে আছে সবকিছু। আতঙ্কে কয়েকবার শুকনো ঢোক গিলে নিল। কাঁপা কাঁপা হাতটা সামনে দাঁড়ানো মানুষটার বুকের উপর রাখতে চমকে উঠল। বুঝতে পারলো এটা কোনো ভূত নয়, বরং জলজান্ত মানুষ। কিন্তু যে ব্যক্তি কোনো কথা বলছে না, বা নাই বা বলুক, কোনো নড়াচড়া করছে না। প্রিয়তার মনে ভয় জেগে বসলো। সে কাঁপা কাঁপা গলায় বলল, কে? কে? লোকটি এবারও কোনো উত্তর দিল না। প্রিয়তার মন থেকে ভূতের ভয় উবে গেল। অনেক আতঙ্ক বুকের ভেতর শেকড় বেঁধে বসতে শুরু করলো। সামনের ব্যক্তিটা কোনো রকম বাক্যপালাপ ছাড়াই তাদের মধ্যে থাকা সামান্য সেন্টিমিটার দূরত্ব ঘুচিয়ে নিল। প্রিয়তার মুখের পাশে হাত রেখে নিজের বাহুর মধ্যে আবদ্ধ করলো। প্রিয়তা ভয়ে আত্মা বেরিয়ে যাওয়ার উপক্রম। লোকটার বাহুবন্ধন থেকে সে তিরতির করে কাঁপছিল। লোকটি বোধহয় সে বুঝতে পারল, কিন্তু কি প্রক্রিয়া দিল সেটা অন্ধকারে বোঝা গেল না। প্রিয়তা চোখ বন্ধ করে একবার প্রণয়কে আর একবার আল্লাহকে ডাকছে। লোকটা ঝুঁকে নিজেকে প্রিয়তার মুখের কাছে নিয়ে এলো, অতঃপর হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে প্রিয়তার নরম গাল স্পর্শ করলো। ভয়ে প্রিয়তার কাঁপুনি আরো বেড়ে গেল। এবার লোকটি একটানে প্রিয়তাকে ঘুরিয়ে দিল। প্রিয়তার পিঠ ঠেকলো লোকটার বুকে কিছুটা নিচে। ভয়ে ছটফট করে মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। আর সে জানে এখন চিৎকার দিয়েও কোনো লাভ হবে না, কেউ শুনতে পাবে না। প্রিয়তা অনুনয়ের সুরে বলল, প্লিজ আমাকে ছেড়ে দিন। লোকটা এবারও কোনো কথা বলল না। সে নিজের নাক মুখ ডুবিয়ে দিল প্রিয়তার দীঘল কালো কেশে। প্রিয়তা ভয়ে ভয়ে চোখ মুখ শক্ত করে নিল। প্রাণ ভয় আর মান হারানোর ভয় দুটোই জেঁকে বসেছে তার মাঝে। লোকটা কয়েকবার নিঃশ্বাস নিল, বোধহয় ভীষণ মানসিক শান্তি পেল। সে আবারও কয়েকবার একইভাবে চুলে মাদকীয়তা সুঘ্রাণ নিজের ফুসরতে টেনে নিল। তারপর পুনরায় সামনের দিকে ঘুরিয়ে আচমকায় প্রিয়তার তুলতুলে দেহখানা নিজের প্রশস্ত পুরুষালী বুকে চেপে ধরল। তার এক হাত প্রিয়তার চুলের ভাঁজ, আর এক হাত প্রিয়তার পিঠে। পুরুষালী তুলনায় প্রিয়তা নিঃসঙ্গে একটি পুতুল। এমন অপরিচিত লোকের অযাচিত স্পর্শে প্রিয়তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। ভয়ে তার গলা শুকিয়ে কাঠ। সে খুব করে প্রণয়কে স্মরণ করছে। ছোট থেকে বড় হওয়া অবধি প্রণয় তো তাকে সব বিপদ আপদ থেকে বাঁচিয়ে এনেছে, ডিমের খোলসের মতো আবদ্ধ করে রেখেছে সর্বদা। সে মনে মনে বলল, প্লিজ প্রণয় ভাই আসুন, প্লিজ। সে একটিবার ছটফট করতে শুরু করলো। লোকটা প্রিয়তাকে আরেকটু আষ্টেপৃষ্টে নিল বুকের সাথে জড়িয়ে। প্রিয়তা মাথা গিয়ে ঠেকলো একদম লোকটার বুক বরাবর। প্রিয়তা নাকের ছুটে এলো তীব্র পারফিউমের সুঘ্রাণ। না, কেবল সুঘ্রাণ নয়, পারফিউমের সুঘ্রাণের সাথে ঘ্রামুক্ত পুরুষালী দেহের গন্ধ মিশে আছে, এক অন্যরকম মাদকীয় সুবাসের সৃষ্টি করছে, যা প্রিয়তার নাক দিয়ে ঢুকে গেল সোজা মস্তিষ্কের সিস্টেমে। প্রিয়তা লোকটাকে ঠেলা ধাক্কা দিতে দিতে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, কে আপনি? ছাড়ুন আমাকে প্লিজ, ছাড়ুন। কে আপনি? কিন্তু সে সব কথা বোধ হয় লোকটার কান পর্যন্ত পৌঁছালো না। সে প্রিয়তার এক চুলও ছাড়লো না, বরং মাথা নিচু করে কপালে চুমু দিল। আবারও নিবিড়ভাবে নিজের সাথে মিশে নিল। ভাবখানা এমন
যেন হাজার বছরের পিপাসার্ত ব্যক্তি পানির সন্ধান পেয়েছে। লোকটা ভাবলো, এই মেয়েটিকে কি জানে? তাকে একটু ছুঁয়ে দেখার জন্য তার বুকটা কতটাখানি পুড়ে। এই মেয়েটা কি বোঝে না বোঝে না? লোকটা এবার অদ্ভুত আচরণে প্রিয়তা বিস্মিত আতঙ্কিত হলো। সে কিছু বুঝতে পারছে না। সে তো কেবল একটুই টের পাচ্ছে একটি অপরিচিত লোকের দেহের সাথে চিপকে আছে। এটা ভাবতে তার গায়ে কাঁটা দিয়ে উঠলো। সে এবার একটু জোরে বলল, ছাড়ুন আমাকে। প্রিয়তার এমন ছটফটানিতে লোকটি এমন হলো যেন খানিকটা বিরক্ত হলো। সে তো তার জানকে গভীরভাবে অনুভব করছে। সেটাও কি এই মেয়ে সহ্য হয় না? সে এবার প্রিয়তা দুবাহু চেপে ধরলো, কিন্তু প্রিয়তা শান্ত হলো না, আগের মতোই মুচড়ামুচড়ি করে যাচ্ছিল। লোকটি এবার মাথা নিচু করে মুখটা প্রিয়তার গলার কাছে নামিয়ে ঘোরালো কণ্ঠায় ফিসফিস করে বলল, সুইটহার্ট, don't pull away. Come closer, my love. Let me feel your, not just in my arm, but in my soul, within every heartbeat, every bite, and every liger touch. Don't let anything steal with moment. Let me down in you, complete and endlessly. প্রিয়তমা, দূরে সরে যেও না, আমার কাছে এসো। আমার ভালোবাসা শুধু তোমাকে আমার বাহুতে নয়, আমার আত্মাতে গভীরভাবে অনুভব করাতে চাই। তোমার হৃদস্পন্দনের প্রতিটি শ্বাসে এবং প্রতিটি গভীরতার স্পর্শে। কিছুতেই এই মুহূর্তকে হারাতে দিতে পারি না। আমাকে তোমার সম্পূর্ণভাবে অনন্তকালের জন্য ডুবতে দাও। এমন ভয়ঙ্কর কণ্ঠস্বর শুনে প্রিয়তার দেহটা যেন সকল রক্তপ্রবাহ বন্ধ হয়ে গেল, শরীরের প্রতি অঙ্গ কাঁপুনি দিল, ভয় ছাড়িয়ে গেল তার রন্ধে রন্ধে। লোকটির কথাগুলো তার কানে ভাসছে। লোকটার কথা বলার তালে তালে তার শিহরিত ঠোঁটগুলো প্রিয়তমার গালে স্পর্শ করলো। সে আরো বেশি ছটফটে উঠলো, ছাড়ানোর জন্য কান্না মিশ্রিত কণ্ঠে বলল, কে আপনি? প্লিজ ছেড়ে দিন, আমাকে যেতে দিন প্লিজ। কিন্তু প্রিয়তার মতো ছোট্ট বিড়াল ছানা কি সামর্থ্যবান পুরুষের সাথে পেরে ওঠে? লোকটা প্রিয়তার নড়াচড়া থামাতে আরো বেশি সঙ্গে আরো নিবিড়ভাবে মিশিয়ে নিল। মেয়েটা যেভাবে একটু শক্ত করে ধরতেই যাবে সেখানেই সেটাই দেবে যাচ্ছে। কি জ্বালা! শুদ্ধ হাসলো, মনে মনে বলল, মোমের পুতুল। অথচ এই মোমের পুতুলটাকে একদিন নয়, কেউ তার সর্বোচ্চ ভালোবাসা দিয়ে আদর যত্ন দিয়ে ছোট থেকে বড় করে তুলেছে, আর সে কিনা তো সহজেই নিজের করে নিতে চায়। শুদ্ধ প্রিয়তাকে জড়িয়ে ধরে সুখের নিঃশ্বাস ফেলে বলল, তীব্র বিচ্ছেদের দহনে পুড়িয়েছ আমায়। 12টা বছর একটা রাতে শান্তিতে ঘুমাতে পারিনি, একটা সেকেন্ডও স্বস্তিতে শ্বাস নিতে পারিনি। একটুখানি দেখার জন্য চাতকের মতো ছটফট করেছি, তীব্র অসহায় জ্বলে মরেছি। আর এত কষ্টের পর একটুখানি স্বস্তি চাইছি, সেটা তোমার সহ্য হচ্ছে না। কিন্তু কোনো ব্যাপার না, এবার যদি তোমাকে আমার করতে না পারি তখন সব পুষিয়ে নিব। আমার আবার কারো ধার দেনা রাখি না। কিছু একটা মনে পড়তে সুধের কেমন জানি গলা শুকিয়ে এলো। তার চোখ বন্ধ করে প্রণয়কে উদ্দেশ্য করে বলল, আমাকে ক্ষমা করে দিস, তোকে তোর রক্ত জবার থেকে আলাদা করে দেওয়ার জন্য। আমি জানি তুই কতটা ভালোবাসিস, কিন্তু আমার কিছু করার নেই, আমাকেও তো বাঁচতে হবে। সে প্রিয় তার ভালোবাসায় নাকে ডগায় চুমু খেলো, মনে মনে বলল, আমি তোকে ছাড়া এক মুহূর্ত নিঃশ্বাস নিতে পারি না সুইটহার্ট। গলা কাটা মুরগির মতোই ছটফট করতে থাকি। আমার বেঁচে থাকার মূলধনই হলো তুই। তোকে কিভাবে অন্যের সাথে থাকতে দেই? এই আবদ্ধ চৌধুরী কখনোই তোমাকে অন্যের হতে দিবে না। এই বলে প্রিয়তাকে আবারও জড়িয়ে নিল। এই শুদ্ধ চৌধুরী নিঃশ্বাস যতদিন চলবে তুমি শুধু আমার। তুমি চাও বা না চাও, তোমাকে আমার হতেই হবে। যদি অন্যায় হতে চাও তবে আমি তোমাকে নিজের হাতে মারবো, না হলে আমাকে তোমার নিজের হাতে শেষ করতে হবে। আমার নিঃশ্বাস চলছে মানে তুমি অন্য কারো নাও। পৃথিবীর কেউ এই শুদ্ধ চৌধুরীকে মারার ক্ষমতা রাখে না। তবে যদি তুমি চাও তাহলে আমি হাসতে হাসতে বুক পেতে দিব তোমার জন্য। প্রিয়তা ফুপিয়ে কাঁদছে। তার কান্নার সামনে ব্যক্তিকে এক চুল পরিমাণ নড়াতে সমর্থ হয়নি। তার অসহায় লাগছে। তার কান্না ছাড়া আর কোনো গতি নেই। প্রিয়তার কান্না শুনে শুদ্ধ দীর্ঘশ্বাস ফেললো, বুকের ভেতর একটু হালকা করলো। অন্ধকারে যদিও কিছু দেখা যাচ্ছে না, কিন্তু তার সুইটহার্টকে অনুভব করতে পারছে সে। দুহাতের আজালায় প্রিয়তার মুখ তুলে দেখে, চোখের ভারী পল্লবের সামনে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। তারপর কপালে ভালোবাসার গভীর স্পর্শ এঁটে দেয়। কপালে কপাল ঠেকিয়ে গভীর হসকি স্বরে বলে, সুইটহার্ট, কাঁদছো কেন? এখনো তো কিছুই করলাম না, এতটুকুতে কেঁদে দিলে? তাহলে পরে যখন তোমাকে ভালোবাসা সাগরে চুবিয়ে দেব, তখন তোমাকে তো খুঁজে পাবো না, প্রথমবারই তো হারিয়ে যাবে।
অপরিচিত লোকের এমন লাগাম ছাড়া কথা শুনে প্রিয়তার কান্না আপনা আপনি বন্ধ হয়ে গেল। মুখ হা করে মনে মনে বলল, ছি কি কথাবার্তার ছিরি, কিন্তু মুখে কিছু বলতে পারলো না। বেশ কিছুক্ষণ চুপ থেকে বুকে কিছুটা সাহস জোগাড় করে কাপা গলায় বলে, কে আপনি? আমাকে ধরে রেখেছেন কেন? শুধু ঠোঁট কামড়ে হাসলো, মাথা নিচু করে প্রিয়তার গলার নিচে ঠোঁট চেপে ধরলো। সাথে সাথে প্রিয়তার প্রশ্নবান থেমে গেল। অজানা কম্পন ছড়িয়ে পড়লো সারা দেহে। সে শুদ্ধের মাথার চুল ধরলো কিন্তু ছাড়াতে পারলো না। সে অদৃশ্য চুম্বকীয় আকর্ষণে যেন লেটকে আছে। প্র্যাকটিক্যালি কোনো রকম সম্পর্ক ছাড়াই কোনো অপরিচিত ব্যক্তির কাছ থেকে এমন স্পর্শ কাম্য নয়। এটা কি ব্যাড টাচ বলে? প্রিয়তার চোখে পানি চলে এলো। প্রিয়তা গভীর নিঃশ্বাস নিয়ে করুণ কণ্ঠে বলে, প্লিজ দয়া করে ছেড়ে দিন, আমাকে যেতে দিন। শুদ্ধ এক হাত দিয়ে প্রিয়তার পাশে দেওয়ালে রেখে অন্য হাত দিয়ে প্রিয়তাকে নরম গালে স্লাইড করলো। তারপর সেখানে গভীর ভালোবাসার চিহ্ন এঁটে দিল। কানের কাছে মুখ নিয়ে গভীর স্বরে বলল, আমি না চাইলে তুমি কোথাও যেতে পারবে না সুইট হার্ট। প্রিয়তা বুঝলো সে বিশাল বিপদে পড়ে গেছে। চোখ বন্ধ করে মনে মনে বলল, প্রণয় ভাই, বাঁচান আমাকে। সে কাপা গলায় শুদ্ধকে মিনতি করলো, দয়া করে এভাবে ছুবেন না প্লিজ, আমার খারাপ লাগছে। শুদ্ধর মনে হয় কথাটা মোটেও পছন্দ হয়নি। মুহূর্তে তার মস্তিষ্কে হলহল করে রাগ ছড়িয়ে পড়ল। সে আচমকায় শক্ত করে প্রিয়তার বাহু চেপে ধরলো। হয়তো তার চোখ মুখ ভয়ঙ্কর হয়ে গেছে, কিন্তু অন্ধকারের জন্য সেটা তো বোঝা যাচ্ছে না। সে প্রিয়তাকে আরো কাছে এনে দাঁড় করায়, চেপে বলে, আমার স্পর্শ তোর খারাপ লাগে? এত জোরে চেপে ধরে প্রিয়তা ভীষণ ব্যথা পাচ্ছে। কিছুক্ষণ আগে সে যে লোকটাকে আদরে সুরে কথা বলছিল, সে এখন চেপে ধরেছে ব্যথায়। শুধু আবারও চিবিয়ে চিবিয়ে বলল, কত বড় কলিজা তোর! আমার স্পর্শ তোর ভালো লাগে না। আর যখন একটা বিবাহিত পুরুষের সঙ্গে ঢলাঢলি করিস তখন তোর খারাপ লাগে না, তাই না? কি হলো, কথা বলছিস না কেন? চুপ হয়ে আছিস কেন? জোর গলায় ধমক দিয়ে কথাগুলো বলল শুদ্ধ। এত নোংরা নোংরা কথা শুনে ঘৃণায় প্রিয়তার গা গলিয়ে উঠল। লোকটার স্পর্শে ঘৃণা না লাগলেও তার কথার বিষাক্ততায় তার ভীষণ ঘৃণা লাগছে। ছোট মন বিষে উঠছে। কই, প্রণয় ভাই তো তার সাথে কোনোদিন এভাবে কথা বলে না। সে বড় যতই হোক না কেন, সবসময় আদরেই সব বোঝায়। প্রিয়তার কান্নার বাঁধ ভাঙলো। সে কাঁদতে কাঁদতে বলল, আমার খুব ভয় করছে, প্লিজ আমাকে প্রণয় ভাইয়ের কাছে যেতে দিন, প্লিজ আমাকে যেতে দিন। শুদ্ধ অল্পতেই রেখে গেল। তার সুইট হার্ট কিনা বলছে। তার ছোঁয়া তার ভালো লাগছে না। রাগে জ্বলতে থাকে শুদ্ধ। তার উপর আবার প্রণয়ের নাম শুনে পুরোপুরি মেজাজ খারাপ হয়ে গেল। তার রাগের পারদ গলিত লাভার ন্যায় ছড়িয়ে পড়তে লাগলো। সে ভুলভাল কিছু করতে চায় না, তাই তাতে দাঁত পিষে রাগ হজম করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই স্বাভাবিক হতে পারছে না। লোকটার এমন আচরণ দেখে ভয়ে প্রিয়তা কেঁপে উঠল। শুধু স্পর্শ করে তার দেহ কম্পন করে। তারপর আরো 1 সেকেন্ড দেরি না করে প্রিয়তাকে পাঁচকোয়া করে তুলে নেয়। ভয়ে লাফিয়ে ওঠে প্রিয়তা। এলোপাথারি ঘুষি দেয় শুদ্ধের বুকে, কিন্তু তাতে লোকটার কিছু হলো না, কোনো কাজে দিল না তার সেই ঘুষি। শুদ্ধ গাড়ির ব্যাক সিটের দরজা খুলে প্রিয়তাকে ভেতরে ছুঁড়ে মারল। নিজের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে প্রিয়তার প্রাণটা ধরফড়ে উঠল। দম যেন গলায় কাছে আটকে গেল। সে মুখ চেপে জোরে কেঁদে উঠল। গাড়ির সামনের সিটে জ্বলতে থাকা টিম ঝাপসা আলোয় ব্যাক সিটে এসে পড়েছে, তবে সিটের ওপর টাইরটা খুবই দৃশ্যমান, তাই সব অন্ধকারে ডুবে আছে। প্রিয়তার মনে হলো এই অন্ধকারের মাঝে তার জীবন ঘন হয়ে আসছে। শুদ্ধ গাড়ি ভেতর ঢুকে দরজা লক করে দিল। প্রিয়তা মুখ তুলে লোকটার দিকে তাকাতেই সাহস পাচ্ছে না। শুদ্ধ কয়েক পলক প্রিয়তার কন্দনরত রক্তিম মুখশ্রীতে নজর বোলালো। তার মনটা একটু নরম হতে চাইলো, কিন্তু তার প্রিয়তার বলা কথাগুলো মনে আসতে রাগ হলো। মাথা রাগ চড়ে বসলো। সে প্রিয়তার ডান হাত ধরে নিজের দিকে হ্যাঁচকা টান দিল। আচমকে এমন টান লাগায় যেন প্রিয়তা টান সামলাতে না পেরে বসা থেকে সামনের সিটে এসে ঝড়ের বেগে শুদ্ধের বুকে আছড়ে পড়লো। পুনরায় তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো শুদ্ধ। চোখ বুঝলো রাগ তার শিরে শিরে প্রবাহিত হচ্ছে। সে মোটেও চায় না মেয়েটার সঙ্গে উল্টাপাল্টা কিছু করতে। এমনিতেও মেয়েটার স্পর্শ শুদ্ধ শরীরে রক্তপাতের মতো ড্রাগের নেশায় আসক্তি জাগিয়ে তুলেছে। মনে নিষিদ্ধ ইচ্ছা জন্ম নিচ্ছে। শুদ্ধ ভীষণ চরিত্রবান পুরুষ। প্রিয়তা ছাড়া অন্য কোনো নারীর দিকে প্রয়োজন ব্যতীত চোখ তুলে তাকায় না। এই যে তুহিনা শুদ্ধের ভালোবাসা পাওয়ার জন্য জীবনটা তছনছ করে দিচ্ছে, কিন্তু শুদ্ধ তার প্রতি ভীষণ বিরক্ত। কোনোদিনও তার দিকে কোনো দৃষ্টিতে তাকায়নি। সে কেবল তার সুইট হার্ট প্রিয়তাকেই আসক্ত। আর এই মেয়েটা সবকিছুই শুদ্ধতে বড্ড বিরক্ত।
তাই আর প্রিয় নারীর উপস্থিতি কিংবা স্পর্শ তার মনের শরীর অদ্ভুত এক নেশা জাগিয়ে দিল। শরীরের রক্তকণিকা হরমোনগুলো দ্রুত বেগে দাপিয়ে বেড়াচ্ছে। নিজেকে ঠান্ডা করা প্রয়োজন, একটু মানসিক স্বস্তির দরকার, যা শুধুমাত্র এই মেয়ে থেকেই মিলবে। শুধু হঠাৎ প্রিয়তাকে জড়িয়ে ধরে কুড়ো গলায় বলে, শোনো মেয়ে, আমি নায়ক নই, আমি ভিলেন। আমি মোটেও ভালো নই, আমি নিকৃষ্ট, আমি জঘন্য, আমি অত্যন্ত খারাপ মানুষ। তুমি পবিত্র, আমি পাপী। তবুও তোমাতেই আমার হতেই হবে। তুমি আমার, শুধুই আমার। আজকের পর যদি তোমাকে অন্য কারো পেছনে ঘুরতে দেখি তো হাত পা ভেঙে মেরে ফেলে রাখবো। লোকটার কথা শুনে প্রিয়তা আশ্চর্যে সপ্তমাকাশে চলে যায়। বলে, কে এই লোক? সে অনেক চেষ্টা করে শুদ্ধকে সরাতে পারল না। শেষমেশ বাধ্য হয়ে নিজের দাঁত ব্যবহার করলো। শুদ্ধ এক চুলো নড়ল না তাতে। সে কোনোভাবে শুদ্ধর গালে কামড় ধরে চেষ্টা করে, কিন্তু কিছুতে মাংস ছুঁতে পারলো না, কারণ শুদ্ধ স্কিন টাইট ব্ল্যাক টি শার্টের ওপর ব্যান্ডের জ্যাকেট পরে আছে লেদারের। প্রিয়তা আবারও দুবার চেষ্টা করে মাংস নাগাল পেল না, নিরাশ হলো। শুদ্ধ এবার বুঝতে পারলো, পেরে ভুরু কুচকালো, নিজের ঠোঁটে খেলা করে গেল বাঁকা হাসি। হাত দিয়ে জ্যাকেট থেকে টেনে খুলে পাশে ছিটে ছুঁড়ে মারলো। তারপর আগের মতো করে আবার ওকে নিবিড়ভাবে বাহুবন্ধনে আবদ্ধ করলো। কানের কাছে মুখ নিয়ে না মাদকীয় কণ্ঠে বলল, নাও ইট মি। প্রিয়তা হতবাক হলো, মনে মনে ভাবলো লোকটা কি বোকা নাকি নিজেই। কিন্তু লোকটা বোকা হলে প্রিয়তা মোটেও বোকা না, সে সুযোগে সদ্ব্যবহার করে। তার দু হাতের ব্যবহার করে নখ বসে দেয় লোকটার পিঠে। ধারালো নখ বসতেই টি শার্টের ভেদ করে চামড়া ছিঁড়ে আসে। শুধু হাসলো, এতটা জোরে আঁচড়াতে কাজটা ভালো হলো না দেখে প্রিয়তা বিরক্ত হলো, কিন্তু হাল ছাড়লো না। এবার সে বড় একটা হা করে শুদ্ধের বুকের বাম পাশটায় মাংসে কামড় ধরলো। বাইকটার ফোকাস হয়তো একটু বেশি ছিল। শুদ্ধ দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরলো, ব্যথা সহ্য করার চেষ্টা করলো। ভারসাম্য বজায় রাখতে সে প্রিয়তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। বাঁধন শিথিল হওয়ার বদলে আরো দৃঢ় হয়। অবাক হলো প্রিয়তা। অবাক সত্য হয়ে কেউ এতটা ব্যথা কিভাবে সহ্য করতে পারে। যাই হোক, তার প্ল্যান সফল হলো না, কিন্তু লোকটা অনেক ব্যথা পাচ্ছে দেখে প্রিয়তা একটু মায়া হলো। আর কিছুক্ষণ কামড়ে রাখলে হয়তো মাংস উঠে আসবে, তাই ছেড়ে দিল। শুদ্ধ এবার ঠোঁট কামড়ে হাসলো, কয়েকবার গভীর শ্বাস নিয়ে ব্যথা হজম করে নিল। তারপর প্রিয়তার গলার কাছে মুখ এনে গভীর শ্বাস নিয়ে বলল, উফ সুইট হার্ট, এভাবে আশ্রালে কামড়ালে আমি কিন্তু নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবো না। তোমার যেমন আমাকে খেতে ইচ্ছে করছে, আমারও তোমাকে খেতে ইচ্ছে করছে, কিন্তু সুইট হার্ট বিশ্বাস করো, আমি ভীষণ ভদ্র ছেলে। বিয়ের আগে বাসর টাসর সারার কোনো ধান্দা নেই আমার। তবে তুমি যদি চাও সেটা অন্য ব্যাপার। এমন অশালীন কথাবার্তা শুনে প্রিয়তার প্রায় বেহুশ হওয়ার উপক্রম। মনে মনে বলল, ছি, কি কথাবার্তা ছিঁড়ি। লোকটা এমন, ভীষণ ভয় করছে প্রিয়তার। সেকেন্ডে রং পাল্টাচ্ছে লোকটা। সত্যি তার সাথে উল্টাপাল্টা কিছু করে দেবে না তো? আতঙ্কে তার মন প্রাণ যেন কোডাকছে। বারবার মন ডেকে যাচ্ছে প্রণয়কে। প্রিয়তা মনে মনে বলল, প্রণয়, আপনি তো আমাকে সবসময় বিপদ থেকে রক্ষা করেন, প্লিজ এবার আমাকে এই রোগটা থেকে বাঁচান। ভাবতে ভাবতে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। শুভ্রের মনে হলো একটু দয়া হলো। সে প্রিয়তাকে ছেড়ে দিল। প্রিয়তা মনে মনে একটু স্বস্তির শ্বাস ফেললো। অন্ধকার হাতড়ে গাড়ির দরজায় হাত রাখতেই তার উপর ভারী একটা কিছু অনুভব করলো। শুদ্ধ শক্ত করে জড়িয়ে ধরেছে প্রিয়তাকে নিজের বুকে মাথা নিয়ে। প্রিয়তা আতঙ্কে লাফিয়ে উঠল, কাপা গলায় বলল, কি কি করছেন? শুদ্ধ কঠিন এবং শীতল কণ্ঠে জড়ালো। সে জড়ানো গলায় ধীরে ধীরে বলল, এবার ডিজার্ভ এবার ডিস্টার্ব করলে আই সোয়ার তোমার খবর করে ছাড়বো। এই বলে প্রিয়তার হাত ধরে নিজের চুলের ভাঁজে রাখলো। এভাবেই বলল, চুপচাপ চুলগুলো টেনে দাও, আর একদম চালাকি করার চেষ্টা করবে না। প্রিয়তা ভয় চুপসে গেল। শুধু বিড়বিড় করলো, ওই বালিশের থ্রি পিস থেকে তোমাকে পরিপূর্ণভাবে অনুভব করা যায় না প্রিয়তমা। তাই তো এত প্ল্যান প্রোগ্রাম করে, যাতে তোমাকে কিছু সময়ের জন্য নিজের কাছে রাখতে পারি, নিজের মুখে একটু স্বস্তি দিতে পারি। আমি তো বড় তৃষ্ণার্ত প্রিয়তমা। তোমার তৃষ্ণার্ত গলায় শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। তোমার প্রতি আসক্ত আমার অনেক। তোমার প্রতি আসক্ত আমাকে মানুষ থেকে পশু বানিয়ে দিয়েছে। কিন্তু সুইটহার্ট, এগুলো তো কিছুই না। তোমাকে পাওয়ার জন্য যদি আমাকে আরো নিচে নামতে হয়, আমি তাতেও রাজি। তোমাকে পাওয়ার জন্য যদি আমাকে আরো খারাপ হতে হয়, আমি তাতেও রাজি। তোমাকে পাওয়ার জন্য যদি আমাকে খানদশেক লাশ ফালাতে হয়, আমি তাতেও রাজি। তোমাকে পাওয়ার জন্য যদি আমাকে নিজেকে কোরবান করতে হয়, আমি তাতেও রাজি। যে কোনো কিছুর বিনিময়ে হলে আমি তোমাকে চাই, চাই মানে চাই।
তাই তোমাকে না পেলে এই শুদ্ধ চৌধুরী একা মরবে না, সবকিছু ধ্বংস করে দিয়ে তবেই মরবে। প্রিয়তার গলার নিচে নাক ঘষতে ঘষতে জড়ানো কণ্ঠে বলল, I love you more than word could ever capture, my sweetheart. You are the very bright in my lung and heartbeat, lungs and chest at and the soil, the completeness mine, my love for you boundless, deeper than the deepest occasion, endless like the sky and eternal like the star. No force in this world could measure or contain what I feel for you. You are my favor forever, my always, my everything. বিড়বিড় করতে করতে কিছুক্ষণের মধ্যে গভীর তন্দ্রায় তলিয়ে গেল শুদ্ধ, যাকে বলে সুখের নিদ্রা। এতগুলো বছর একটা রাতেও সে ঠিকমতো শান্তিতে ঘুমাতে পারেনি। তার ঘুম মানেই হাই পাওয়ারের দুটো স্লিপিং পিল, তবুও ঘুম হতো না। অথচ আজ স্বাভাবিকভাবে মাত্র কয়েক মিনিটের মাঝেই গভীর ঘুমে তলিয়ে গেল সে। নিঃশ্বাস পড়ছে তার। প্রিয়তা আর বসে থাকতে পারছে না। যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে, কিন্তু কিভাবে? যেভাবে শুদ্ধ তাকে পেঁচে ধরে রেখেছে, সে কিভাবে পালাবে যদি লোকটা তাকে না ছাড়ে? নড়তেও ভয় করছে। যদি জেগে যায় তাহলে পালানোর রাস্তাটা শেষ, তাও বন্ধ হয়ে যাবে। প্রায় 30 মিনিট হয়ে গেল সে এই জায়গায় এসেছে। প্রণয় ভাই নিশ্চয়ই খুঁজছে। প্রণয়ের কথা পুনরায় মনে আসতে কলিজা খাকা করে উঠল। হোক না নিষিদ্ধ, তবুও প্রিয়তার সকল ভালোবাসা তার জন্যই। সে কিনা অন্য এক পুরুষকে জড়িয়ে ধরে বসে আছে। ছি, কিন্তু এসব ভাবনা সম্ভব না। তাকে পালাতে হবে। তার ফোনটা মনে পড়তেই আবারও নিরাশ হলো। ফোন সে তো সেখানে আসার পূর্বে কোথায় ফেলে গেছে তার মনেই নেই। প্রিয়তারও 15 মিনিট কোনো রকম নড়াচড়া না করে সেভাবে বসে রইল, অপেক্ষা করলো শুদ্ধ ভালোভাবে ঘুমানোর জন্য। প্রিয়তা বসে বসে চিন্তা করলো, এত তাড়াতাড়ি কেউ কিভাবে মরার মতো ঘুমিয়ে যেতে পারে? কই, তার তো আশেপাশে গাড়াগড়ি খেয়েও ঘন্টাখানেক লাগে। কিন্তু প্রিয়তা বুঝলো না, নিদ্রা শান্তির জিনিস। যে যত বেশি দুশ্চিন্তা মুক্ত থাকে সে তত বেশি সুখী, তা তত তাড়াতাড়ি নিদ্রা পায়। আর সেখানে শুদ্ধ, সে তো এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। সে তার প্রিয় মানুষটার বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। একমাত্র ভালোবাসা না পাওয়ার মানুষটাকে জানে ভালোবাসা আসলে কি। প্রিয়তা কি করে বুঝবে ভালোবাসার কদর? সে কি কখনো ভালোবাসার অভাব বোধ করেছে? কখনো কি দুঃখ ছুঁতে পেরেছে তাকে? তার জীবনে দুঃখ আসার আগেই আবরার শিকদার প্রণয় তাকে নিজের বুকে গভীরভাবে লুকিয়ে রাখতো, আগলে রাখতো সবকিছু থেকে। প্রিয় মানুষটার প্রতি প্রতিনিয়ত অন্যায়ের সাথে সহ্য করে চলতে সে, এটা তো খুব যন্ত্রণাদায়ক। তার বুঝবে কি করে? পরিস্থিতির শিকার তো সে কখনো হয়নি। অতিরিক্ত ভালোবেসে ভালোবাসার অভ্যাস বানিয়ে দিয়েছে। হুট করেই তার থেকে কেড়ে নিয়েছিল প্রণয়, ছুঁড়ে ফেলেছিল তাকে যন্ত্রণার অথৈ সাগরে। তবুও প্রিয়তা তাকে ভুলতে পারেনি। কিভাবে ভুলবে? এত এত ভালোবাসা কিভাবে ভুলবে? ভোলা যায় কি? অল্প বয়সেই এই ঘা, যা তার কিশোরী মনটাকে গভীরভাবে ক্ষত সৃষ্টি করেছিল। প্রিয়তার প্রাণের ভালোবাসার অভ্যাসের দাস। সে তো প্রণয়কে ছোটখাটো যত্ন, নিষিদ্ধ জিনিসের প্রতি এখনো অধিকভাবে আগ্রহীত। কিন্তু তার যে কিছু করার নেই, সে তো আর তার নেই। ভালোবাসার দাবি কি জানাতে পারে? ভালোবেসে সে তার নিজের মতোই। সেই ভালোবাসায় তাকে বেঁচে থাকার কারণ হবে। এই ভালোবাসা তার একার। এই ভালোবাসা ভুলে সে কিছুতেই থাকতে পারবে না। তাই এসব ব্যর্থ চেষ্টা এখন সে করবেও না। সে স্বীকার করে, হ্যাঁ সে ভালোবাসে, আজও ভালোবাসে, পূর্বে থেকে বেশি, অনেক বেশি। আর তারপরে দিন দিন বাড়ছে, যা তার নিয়ন্ত্রণের বাইরে। চলে গেছে অনেক আগেই। কেটে গেল আরো 5 মিনিট। প্রিয়তার মনে হলো এবার হয়তো পা দুটো অসর হয়ে আসছে। সে কিছুতেই নড়াচড়া করতে পারছে না। শুদ্ধের ভারী নিঃশ্বাস এসে পড়ছে গলদেশে। সে আর একইভাবে বসে থাকতে পারছে না। তার পা এবং কোমর উভয় টন টন করছে। অক্সিজেন কমে যাচ্ছে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে গাড়ির ভেতরে। অস্বস্তি লাগছে তার। প্রিয়তা সাবধানে বাম হাতে দরজা লকটার ওপর রাখে। সাবধানে লকটার ওপরে দিকে তুলতে দরজা খুলে গেল। প্রিয়তা অবাক হলো, এত সহজে খুলে যাবে সেটা সে ভাবেইনি। সফলভাবে দরজা খুলতে খুশিতে তার চোখ জ্বলজ্বল করে উঠল। সে নিজের ওপর থাকা ব্যক্তিকে দিকে তাকিয়ে মনে মনে অনেক জ্বালিয়েছে বেটা, এবার পারলে আমাকে ধরে দেখাও।
সে ধীরে ধীরে শুদ্ধের হাতটা নিজের কোমর থেকে সরিয়ে নিল অতি সাবধানে। কাজ করতে প্রায় 15 মিনিট লেগে গেল। শুদ্ধ যেহেতু ঘুমের আচ্ছন্ন, তাই তার হাতের বাঁধন খুব একটা শক্ত ছিল না। কাজে প্রিয়তা সহজেই সফল হলো। সে কোনো রকমের শুদ্ধের নিচ থেকে নিজেকে সরিয়ে পাশের সিটে গা এলিয়ে দিল। এতক্ষণে তার দেহে প্রাণ ফিরে পেল। সে হা করে বড় বড় নিঃশ্বাস নিল। শুদ্ধের দিকে তাকিয়ে ফুসফুস করলো, আমাকে কি পেয়েছিস বেটা? তুলোর বস্তা, যে যেভাবে পারিস সেভাবেই চাটকে দিবি। ও মা গো, কি ভারী। সে আবারও শুদ্ধের দিকে তাকালো, খিটমিট করে বলল, বজাত বেটা। কোলে চড়ার এত শখ কেন? কোলে চড়ার শখ থাকলে কম কম খাবি। সে কিছুক্ষণ দম নিল, হঠাৎই তার চেতনা ফিরল। কিসব ভাবছে? এখন কিসব ভাবার সময়? এখন তো তার এখান থেকে পালাতে হবে। এই বেটা জেগে গেলে মনে হয় না সে আর পালাতে পারবে। সে পা টিপে টিপে গাড়ি থেকে নামলো, তারপর আবারও গাড়ির ভেতর উকি দিল না। সব ঠিক আছে। ঠিক তখনই বাইরের সবাই অন্ধকার। সে জুতা খুঁজে হাতে নিতেই একটা গভীর শ্বাস নিল, তারপর আর কোনো দিকে না তাকিয়ে আল্লাহর নাম নিয়ে চোখ বন্ধ করে দিল দৌড়। রাত 10টা বেজে 35। প্রীতম, রাজ, অরণ্য, সমুদ্র, সাদফ, পরিণীতা, পূর্ণতা, ইয়ানা, চিত্রা, তন্ময়, তরি, থিরা, তিথা সবাই মিলে একটা টেবিলে গোল হয়ে বসে। তারা প্রত্যেকে প্রচন্ড বিরক্ত, কারণ গত 1 ঘন্টা ধরে প্রণয় আর প্রিয়তাকে খুঁজছে, কিন্তু দুজনের কোনো হদিস নেই। কতবার ফোন করেছে, কিন্তু কেউ ফোন রিসিভ করেনি। তাই অনিচ্ছা সত্ত্বেও তারা বাধ্য হয়ে বসে আছে। ভাই বোনকে ফেলে তো আর চলে যেতে পারে না। প্রীতম চিন্তিত কণ্ঠে বলয়, কোথায় গেল দুজন? রাজ এবার গম্ভীরভাবে বলল, পর্দাদন তো এমন দায়িত্বহীন নয়। এত রাতে কোথায় গেল? এখনো আসছে না কেন? সবাই গভীর চিন্তায় মগ্ন। তারই মধ্যে অনুশ্রী বেগম 4বার ফোন দিয়ে জিজ্ঞেস করলেন তারা কখন ফিরবে। প্রীতম কোনো রকম এটোটা বলে এড়িয়ে যাচ্ছে। পরিণীতা গালে হাত দিয়ে ভাবলো, কোথায় গেলি প্রিয়? ভালো লাগছে না তো ঝামেলা। সে চারপাশে আবারও তাকালো, বুড়ো কোচকালো, প্রীতমকে উদ্দেশ্য করে বলল, মেজো দাদান, ছোট দাদান কোথায়? প্রীতমের মনে পড়ল আবিদের কথা। এত কিছুর মধ্যে ছেলেটার খোঁজ নয় হলো না। সে ফোন বের করে প্রেমের নাম্বারে কল করলো। দীর্ঘ শ্বাস ফেলে বলল, হাসপাতালে। পরিণীতা অবাক হলো। সাদাফ অবাক হয়ে বলল, পরিণীতা কিছু বলার আগে সাদাফ প্রশ্ন করলো, কেন? প্রীতম পুনরায় দীর্ঘ শ্বাস ফেলে ব্যথিত কণ্ঠে বলল। শুনে সাদাফের খারাপ লাগলো। মলিন কণ্ঠে বলে, ও। বাকিরা কেউ কোনো প্রতিক্রিয়া করলো না, কারণ তারা তো জানে আর অন্যের জন্য ব্যতীত হওয়ার কিছুই বা নেই। কিন্তু পরিণীতা স্তব্ধ হয়ে গেল। মনে হলো মাথায় যেন পুরো আকাশ ভেঙে পড়ল। পায়ের নিচে জমি যেন সরে গেল। প্রীতমের বলা শব্দগুলোর গরল মিশ্রণের মতোই তীরের মতো গিয়ে বিঁধল তার কোমল হৃদয়ে। প্রীতমের বর্ণনা শুনে মনে হলো তার দেহের সমস্ত শক্তি যেন মুহূর্তে চুষে নিয়েছে। পরিণীতার হাত পা কাঁপতে লাগলো, পানটা ছটফট করতে লাগলো, চোখে পানি চলে এলো। নিঃশব্দে কান্নায় ভেঙে পড়লো সে। মনে মনে বলল, কি হয়েছে আমার মাস্টার মশাইয়ের? তার কান্নার গলা অব্দি বন্ধ হয়ে আসছে, এখনই হয়তো বাদন হারাবে। সে তড়াক করে উঠে দাঁড়ালো। তাকে আচমকা উঠতে দেখে সবাই অবাক হলো। প্রেরণা জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস পরি? পরিণীতা কাঁপা কণ্ঠে বলল, গরম লাগছে, পানি খাবো। বলে উল্টো দিকে হাঁটা ধরলো। ততক্ষণে অশ্রুকণা টুপটুপ করে গড়িয়ে পড়ছে চোখ দিয়ে। প্রেরণা উত্তরের আশা না করে দৌড়ে চলে যেতে দেখলো সবকিছু। অবাক হলো, তবে কেউ বিষয়টা তেমন আমলে নিল না। কিন্তু পূর্ণতা পুরোটাই সময় ভুরুকোসকে পরিণীতার বদলে যাওয়া মুখটাই পর্যবেক্ষণ করলো। সে ভালোই বুঝতে পেরেছে পরিণীতা মিথ্যা বলছে, তাই সে উঠে দৌড় দিল পরিণীতার পিছু। সাদাফও যেতে চেয়েছিল, কিন্তু সারাদিন পরিণীতার সাথে চিপকে থাকায় তার হবু শালা সম্বন্ধী সন্দেহ করতে পারে। এমনিতেও 2 গুণ চোখ, 4 গুণ শুনে বেশি। তাদের মাঝে সবসময় এমন করা যাবে না। পূর্ণতা পরিণীতার পিছু পিছু ছুটতে ছুটতে চিৎকার করে বলল, দাঁড়া পড়ি, পড়ে যাবি পড়ি। কিন্তু সে সব কথা পরিণীতার কানে পৌঁছালো না। সামনের দিকে আসা কত মানুষের সাথে ধাক্কা লাগছে তার ঠিক নেই, কিন্তু সেসবে পরিণীতার কোনো খেয়াল নেই। তার কানে শুধু প্রীতমের বলা কথাগুলো, আবিদের করুণ অবস্থার বর্ণনা কানে বাজছে। কিভাবে তার মাস্টারমশাই জ্ঞান হারিয়ে পড়েছিলেন, কতটা অসুস্থ হলে মানুষ চেতনা হারায়, এসব ভাবতেই তার হৃৎপিণ্ড কানায় ব্যথায় ভরে যাচ্ছে। সে মোটেও তার মাস্টারমশাইয়ের কষ্ট সহ্য করতে পারে না। পরিণীতার মনে হচ্ছে এখন হয়তো সেও জ্ঞান হারাবে। সে মাঠে পেরিয়ে সে নদীর পাড়ে পৌঁছে গেল। কিছুটা দূরে দেখা গেল বালির ওপর ধস পড়ে আছে। গলা ফাটিয়ে চিৎকার দিয়ে কেঁদে উঠল। নিস্তব্ধ রাজনী এই আর্তনাদ বড় করুণ শোনালো। নদীর জলের কলকল শব্দে ভেসে এলো, গা ছুটিয়ে দিল দমকা শীতল বাতাস। আর নদী সাক্ষী হলো 2 নরনারীর একে অপরের প্রতি ভালোবাসার তীব্র হাহাকারের।
প্রথমে কোনো এক প্রেমিক পুরুষ তার প্রিয়তমাকে হারানোর তীব্র আর্তনাদ জানিয়েছিল, আর এখন তার প্রিয়তমাও তার কাছে এসে আর্তনাদ করছে। এ দুঃখী প্রাণের সয়। পরিণীতা কাপা হাতে আবিদের নাম্বার বের করে বেশ কয়েকবার ফোন করলো, কিন্তু ফোনটা বাজতে বাজতে কেটে গেল। পরিণীতার সহ্য হচ্ছে না, সে পুনরায় হাঁটুতে মুখ গুজে কেঁদে উঠল। সবকিছু ছেড়ে ছুড়ে আবিদের বুকে ঝাঁপিয়ে পড়তে মন চাইলো। আবিদের ভালোবাসার স্পর্শে পেতে ছটফট করছে তার মন। মাঝরাতে খোলা চুলে নদীর পাড়ে বসে আছে পরিণীতা। আবির থাকলে হয়তো নিজের হাতে চুল বেঁধে দিত পরিণীতার। কত শত রাত মাস্টারমশাইয়ের কাঁধে এভাবে চুরি করে ঘুমিয়েছে সে। সে উঠে দাঁড়িয়ে আবারও দৌড় দিতে নিলে পূর্ণতা ছুটে এসে পেছন থেকে জাপটে ধরলো। পরিণীতাকে ছাড়ানোর চেষ্টা করতে করতেই, ছাড় আমাকে। পূর্ণতা ভয় ভরা গলায় বলল, কোথায় যাবি তুই? শান্ত হ পরি, তোর মাস্টারমশাই একদম সুস্থ হয়ে যাবে। পরিণীতা থেমে গেল। কয়েক সেকেন্ড পূর্ণতার মুখের দিকে তাকিয়ে বিদ্যুৎ বেগে ওকে জড়িয়ে ধরে ফুঁপে কেঁদে উঠল। পূর্ণতা প্রিয় বান্ধবী আগলে নিল। পরিণীতার অভিযোগের সুরে বলল, আমি কি খুব বেশি খারাপ? পূর্ণ আমাকে কি ভালোবাসা যায় না? সত্যি কি আমার চরিত্র খারাপ? পরিণীতার চোখ বেয়ে গড়িয়ে পড়ল অবাধ অশ্রুধারা। পূর্ণতার চোখে জল চলে এলো। সে পরিণীতার মাথায় হাত বুলিয়ে বলল, কে বলেছে তুই খারাপ? তুই জানিস তোর মতো লক্ষ্মী মেয়ে আমি আর দুটো দেখিনি। পরিণীতা হেঁচকে উঠল। সে থেমে থেমে বলল, তাহলে উনি কেন আমার সঙ্গে এমন করলেন? উনি কেন বললেন আমি খারাপ? উনি কেন আমাকে বললেন আমার মুখ দেখতে চায় না? তাও মেনে নিলাম। কিন্তু তুই শুনলি না মেজদাদান কি বললো? উনি সেন্সলেস হয়ে পড়েছিলেন। কতটা অসুস্থ হলে মানুষ জ্ঞান হারায় তুই বল। পূর্ণতার সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পেল না। সে জানে পরিণীতা তার প্রাইভেট টিউটরকে খুব ভালোবাসে। হুম, শুধু ভালোবাসে না, উন্মাদের মতোই ভালোবাসে। তবে কারো ভালোবাসা যে এতটা গভীর হতে পারে, এতটা ডিসপায়ার হতে পারে, চোখের সামনে না দেখলে বুঝতো না। তার মাঝে মাঝে মনে হয় ভালোবাসা বড়ই যন্ত্রণাময়। সে কাউকে ভালোবাসেনি, তাই হয়তো সে বেঁচে আছে, না হলে তারও এই হাল হতো। সে পরিণীতার দিকে তাকিয়ে ভাবলো, পরিণীতার মতো এমন উচ্চবংশী সুসুন্দরী শান্তশিষ্ট নম্রভদ্র সুশীল মেয়েটিরও এমন হতে হবে। সে পরিণীতার যেখানে পরিণীতা একজন অত্যন্ত সাধারণ নাম, সাধারণের থেকেও বেশি সাধারণ পুরুষ নিজের সর্বাঙ্গ দিয়ে ভালোবাসে, অথচ এত ভালোবাসার পরেও তার কিনা প্রাপ্য এমন। চোখের জল ফেলতে হচ্ছে এইভাবে। কেউ কিভাবে এমন করতে পারে? একটা মেয়েকে কষ্ট দিতে পারে? পরিণীতা আবারও বলে উঠল, আমাকে নিয়ে চল না পূর্ণ, উনার কাছে যাব আমি ওনাকে দেখতে চাই। আমি কিছু বলবো না, শুধু দেখেই চলে আসবো প্লিজ। পূর্ণতা দীর্ঘ শ্বাস ফেললো। পরিণীতা চোখের পানি মুছে দিয়ে বলল, কাঁদিস না পাখি, নিশ্চয়ই যাব। এখন নয়। পরিণীতা কান্না থামতেই তার মনটা হাঁসফাঁস করে উঠল। সে আসলে ব্যর্থ। সে যে মানুষটাকে নিজের সাথে থেকেও ভালোবাসে তাকে বোঝাতে পারলো না। পূর্ণতা পরিণীতার হাত ধরে নিলে বলল, চল তাড়াতাড়ি, নয়তো ওরা সন্দেহ করবে। পরিণীতা কিছু বলল না। ঘন চোখের পাপড়ি বন্ধ করতে আবারও বেদনার অশ্রু নেমে এলো। পূর্ণতা তার গাল মুছে দিয়ে বলল, চল, চোখে মুখে পানি দিয়ে, ভালো লাগবে। কিন্তু পরিণীতা যেতে চাইছিল না। কিন্তু পূর্ণতা নাছোড়বান্দা একটানে টেনে নিয়ে গেল তাকে। প্রণয়ের পাগল পাগল লাগছে। সে কেমন জানি আচরণ করছে, একজনের পর একজনকে ধরে জিজ্ঞাসা করছে প্রিয়তার কথা। তার এমন পাগলামি দেখে কিছু মানুষ বাঁকা নজরে তাকাচ্ছে। কারণ প্রণয় শিকদারকে কে কে না চেনে। শিকদার তাদের মহানুভব এর জন্য পুরো রায়পুরে পরিচিত। তারা শিকদারের মধ্যে সাদমান শিকদার ও প্রণয় শিকদার ভীষণ চুপচাপ এবং গম্ভীর ব্যক্তিত্বের। তাই কারো মনে তার এমন আচরণ অবাক করার মতো। যদিও সে কোনো কিছু প্রণয়ের মাথা ব্যথার কারণ না। তার অস্বস্তির ক্রমাগত বিপি রক্তচাপ বাড়িয়ে দিচ্ছে, ধৈর্য হারিয়ে ফেলছে। কোনো বিপদ হয়নি তো? আমার জানটা ঠিক আছে তো? সে বিড়বিড় করলো, কোথায় চলে গেলি তুই রক্ত জবা? প্রণয়ের বুকের ভেতর হাহাকার করে উঠল। এই মেয়েটি যদি কিছু হয় তাহলে সে এক সেকেন্ডও বাঁচবে না। সে দিশেহারা। গত 1.5 বছর ধরে পাগলের মতো খুঁজে চলেছে। বর্তমানের অবস্থায় সে প্রায় উন্মাদ। শুকনো ঢোক গিলে প্রণয় চোখ বুঝলো। আল্লাহকে স্মরণ করে কাঁপা কণ্ঠে বলল, আমার সব কেড়ে নিয়েছে, অভিযোগ করিনি, কিন্তু বেঁচে থাকা সে সম্বলটাকে কেড়ে নিও না। সে মেলার শেষ প্রান্তে একজনকে প্রিয়তার ছবি দেখিয়ে করুণ স্বরে জিজ্ঞেস করলো, আপনি কি এই মেয়েটিকে দেখেছেন? প্রণয়ের চোখে মুখে অসহায়ত্ব। সে তীব্র আশা নিয়ে তাকিয়ে লোকটির দিকে। হয়তোবা লোকটি তাকে নিরাশ করবে না, হয়তোবা এই লোকটি তার রক্তজবার সন্ধান দিতে পারবে। লোকটি একবার প্রণয়ের দিকে উদ্বিগ্ন মুখে তাকালো।
আবার ছবির দিকে তাকিয়ে মাথা নেড়ে জানালো, না ভাই দেখিনি। প্রণয়ের আশাটুকু নিভে গেল, মাথার নিচে চক্কর দিয়ে উঠলো। সে খুঁজতে খুঁজতে পশ্চিম দিকে এলো। সামনে শুধু বিশাল প্রান্তর, তাছাড়া আর কিছু নেই। সে শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে। সে ছবির দিকে তাকিয়ে বলল, আজ আছি বলে জ্বালাচ্ছিস, কাল যখন থাকবো না তখন আমিও দেখবো তুই কাকে জ্বালাস। হতাশ আর নিরাশ তার চারদিকটা চেপে ধরেছে। সে ধীর পায়ে আর একটু সামনে এগোতে ঝাপসা কিছুটা নজরে পড়ে। পায়ের গতি রোধ হয়, স্থির দৃষ্টি হৃদপণ্ডে ধুকপুকুনি আকাশ ছিল। দূর থেকে সাদা জামা পরিহিত একটি মেয়ে দ্রুত গতিতে ছুটে আসছে। মনে চোখ বন্ধ করে শ্বাস নিল। আল্লাহকে শুকরিয়া আদায় করে মনে মনে বলল, অনেক অনেক শুকরিয়া মাবুদ। প্রিয়তা ছুটে আসছে। কেনই বা গিয়েছিল, কোথায় গিয়েছিল, কি হয়েছিল, কি হয়নি, এই মুহূর্তে এসব প্রশ্ন তার মাথায় এলো না। সে শুধু বুঝতে পারলো তার প্রিয়তা ফিরে এসেছে, তার জান ফিরে এসেছে। সে দু পা সামনে বাড়াতে প্রিয়তা প্রবল বেগে ঝাঁপটে পড়লো তার বুকে। প্রণয় 2 কদম পিছিয়ে গেল, নিজেকে সামলে নিল। প্রিয়তার নিজের সর্বশক্তি দিয়ে প্রণয়কে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বড় বড় শ্বাস ফেললো, খামচে ধরল প্রণয়ের ষাটের পিছনের দিক। এই পুরুষটাই তার একমাত্র অবলম্বন, যার কাছে সে স্বস্তি মিলে। প্রিয়তা প্রণয়ের বুকে মুখ গুজে শরীরের সকল ভার প্রণয়ের ওপর ছেড়ে দিল। তার গোটা শরীর প্রচন্ডভাবে কাঁপছে। প্রণয় তার প্রণয়িনীকে নিচের বুকের গভীরে ঢুকিয়ে ফেলার চেষ্টা করলো। আর একটু হলে এখানে তার হার্ট অ্যাটাক হতো। প্রিয়তা অনুভব করলো স্বাভাবিকের তুলনায় বেশি গতিতে হার্টবিট হচ্ছে, এত জোরে দ্রুত যে স্পষ্ট অনুভব করতে পারছে প্রিয়তা। প্রিয়তা আরো শক্ত করে প্রণয়কে পিঠে আঁকড়ে ধরলো, শান্তির নিঃশ্বাস ফেললো। প্রায় 20 মিনিট ধরে তার একে অপরকে শক্ত করে জড়িয়ে রইল। মনে মনে চলল বিধ্বংসী সুনামি, ঝড়ের প্রবল জলোচ্ছ্বাস। কিছুক্ষণ পর পরিস্থিতি একটু স্বাভাবিক হলে প্রণয় প্রিয়তাকে বুকে রেখে ধমকানি সুরে বলে উঠল, আমাকে না বলে কোথায় গিয়েছিলি তুই? বেঁচে থাকতে একটু শান্তি দিবি না তুই, তাই না? আমাকে জ্বালিয়ে তোর কি খুব আনন্দ লাগে? কেন জ্বালাস আমাকে? ধমক শুনে প্রিয়তারা শক্ত করে জড়িয়ে ধরল প্রণয়কে। প্রণয় আরো অনেক কথা শোনাতে চেয়েও পারল না। মাথা নিচে করে প্রিয়তার মাথায় ছোট্ট করে চুমু খেয়ে নিল। মাথা ঠান্ডা হতেই প্রণয়ের মনে কিছু প্রশ্নের আবির্ভাব হলো। উত্তেজনায় সে ভুলে গিয়েছিল। প্রশ্নগুলো মাথায় আসতে প্রিয়তাকে নিজে থেকে আলাদা করলো। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো প্রিয়তার নীল চোখে। প্রণয়ের দৃষ্টিতে দৃষ্টিপাত হতে প্রিয়তা বিদ্যুৎ বেগে চোখ নামিয়ে নিল, সাথে সাথে কয়েক ফোঁটা ভাঁজ করে নিল প্রণয়ের কপালে। প্রিয়তা মনে মনে আবারও ঘাবড়ে গেল। প্রণয় ভাই এখন যদি তাকে হাজারবার প্রশ্নবাণে জর্জরিত করে, কি উত্তর দেবে সে? তার ভাবনা শেষ হওয়ার আগে প্রণয় গভীর কণ্ঠে প্রশ্ন করলো, এদিকে কোথায় গিয়েছিলি তুই? এদিকে তো অন্ধকার, ধুধু প্রান্তর, কোনো কিছু নেই। প্রিয়তা চমকে ওঠে। সে তো এই পুরুষের মুখটা ভালো করে দেখেনি, কি বলবে? আর কোথায় ছিল সে, কি বর্ণনা দিবে? প্রিয়তা 7-5 ভেবে না পেয়ে প্রণয়ের ভুরু আরো খানিকটা কুঁচকো হলো। তার মনে উকি দিল হাজারো প্রশ্ন। কেনই বা মেয়েটা ওইভাবে দৌড়ে এসেছিল? সে প্রিয়তার উদ্বিগ্ন চোখে দিকে কড়া নজর দিল। সে কখনো এই মেয়ের চোখের প্রশ্ন ভুল পড়তে শেখেনি। এই মেয়ের হাবভাব দেখে বুঝতে পারছে সে মনে মনে মিথ্যা বলার পরিকল্পনা করছে। কিন্তু কেন? প্রণয় আবারও শীতল, অচল, কঠিন সে ঝাঁঝিয়ে বলল, কি হয়েছে? উত্তর দিচ্ছিস না কেন? কোথায় ছিলি তুই? প্রিয়তা অল্প কেঁদে উঠল। কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দিল, গরম লাগছিল প্রণয় ভাই, তাই একটু হাঁটতে গিয়েছিলাম। চোখ বন্ধ করে জীবনে প্রথমবারের মতো প্রণয়কে মিথ্যা বলল প্রিয়তা। কলিজা আছে, মানতেই হবে। জানে সে প্রণয়কে থেকে কিছু লুকাতে পারবে না, তারপরে বলল মিথ্যাটা। প্রণয় অবাক চোখে চেয়ে রইল প্রিয়তার দিকে। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার রক্তজমা তাকে মিথ্যা বলছে। সে আবার কিছু বলবে তার আগে একটা অদ্ভুত অনুভূতি হলো। অনেকক্ষণ ধরে অনুভব করছে, কিন্তু অতিরিক্ত টেনশনে মস্তিষ্ক হ্যাঁচকা দিতে পারেনি। প্রিয়তা কিছু বোঝার আগেই তাকে ঝাপটে ধরে নিজের একদম কাছে আনলো। চমকে উঠল প্রিয়তা, ভর্তি চোখে তাকালো প্রণয়ের দিকে, কিন্তু মুখ প্রিয়তার গলার কাছে এনে গভীর নিঃশ্বাস নিল। পরিচিত অপ্রিয় গ্রান নাকে আসতেই শিরায় শিরায় বিদ্যুৎ ঝলকানি দিল। এক ঝটকা দূরে সরিয়ে দিল প্রিয়তাকে। চোখে মুখে চরম অবিশ্বাস। সে যেটা অনুভব করেছিল সেটা মানতে তার খুব কষ্ট হচ্ছে। হঠাৎ করে চারপাশটা যেন বদলে গেল। আশেপাশে শীতল বাতাস বিষাক্ত লাগলো। প্রিয়তা অবাক হয়ে প্রশ্ন ছুড়ে দিল, কি হয়েছে প্রণয় ভাই? প্রিয়তা কাছে আসতে তার গা আবার যেন গন্ধ লাগলো প্রণয়ের নাকে। প্রণয় কাঁপা কণ্ঠে চিৎকার দিল, দূরে যা। প্রণয় কেমন অদ্ভুত আচরণ করছে। প্রিয়তা অবাক হলো। অবাক চোখে গোল গোল চোখে তাকিয়ে রইল প্রণয়ের দিকে। প্রিয়তাকে অবাক করে দিয়ে প্রণয় কিছুটা দূরে চলে গেল। প্রিয়তা আরো বিস্ময় হলো। প্রিয়তার দেহ থেকে ছুটে আসা শুদ্ধের দেহের ঘ্রাণ তার মনের ভেতরে আগুন জ্বালিয়ে দিয়েছে। প্রণয়
মনে করার চেষ্টা করছে এই প্রাণঘাতী যন্ত্রণা আরো 29 বছর আগে জীবনে কখন হয়েছিল কিনা। সে কি তো জীবনে কষ্ট কম পায়নি, তাহলে কেন এই যন্ত্রণা তার পেতে হলো কেন?